দেখো আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করব সেই জিনিসটা একটু ভালো করে দেখো। আবহাওয়া নীতি, পাউলিং অপবর্জন যে নীতি বা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র সবকটাকে নিয়েই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রথমে ইলেকট্রন বিন্যাসগুলো করিয়ে দিই। দেখো তোমরা এটা 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তাদের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা তোমাদের অবশ্যই মনে আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা হাইড্রোজেন দেখছি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম যে আমরা সর্বনিম্ন শক্তি সম্পন্ন কক্ষ সেটাকে আমরা কি ধরবো 1s। তাহলে হাইড্রোজেনের 1 যদি হয় তাহলে 1s-এ কী হবে 1 হবে। ক্লিয়ার? দেখো এখানে যে উপরে যে আমরা সুপারস্ক্রিপ্ট লিখেছি কম্পিউটারের যে আমরা দেখি না সুপারস্ক্রিপ্ট, যেটা মাথার উপরে লেখা হয়, এই মাথার উপরে যদি কিছু থাকে সেটাকে সুপারস্ক্রিপ্ট বলা হয়, আর এই যে নিচে যে অংশটাকে দেওয়া হয় সেটা সাবস্ক্রিপ্ট বলে। সেই রকমভাবে আমরা সুপারস্ক্রিপ্টে 1 দিয়েছি। ক্লিয়ার? এরপর যদি আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কি হবে 1s, দুটো ইলেকট্রন আছে তাহলে 2 হবে। ওকে, এবারে লিথিয়ামের ক্ষেত্রে দেখো 1s-এ 2 হবে, দুটো হওয়ার পর আরেকটা ইলেকট্রন রয়ে যাচ্ছে, তাহলে সেই ইলেকট্রনটা কোথায় অবস্থান করবে পরবর্তী যে কক্ষ যেটা হচ্ছে 2s তাতে অবস্থান করবে। বোঝা যাচ্ছে তো? মানে প্রথম কক্ষ আগে ফিল আপ হবে, তারপর যেটা অতিরিক্ত হবে পরের কক্ষে চলে যাবে। বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 1s 2s, তাহলে 1s-এ দুটো আবার 2s-ও দুটো, যেহেতু 4টা ইলেকট্রন আছে তাই না। একই রকমভাবে বোরনের ক্ষেত্রে 1s2 2s2, এরপর একটা দেখো ইলেকট্রন অতিরিক্ত হয়ে যাচ্ছে কারণ এর হচ্ছে 5, তাহলে 4টা ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী যে কক্ষ আসবে সেটা কি আসবে দেখো 1s হয়ে গেছে, 2s হয়ে গেছে, 2s-এর পর কি আসবে 2p, সেই 2p-তে একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? এরপর কার্বনের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে করো 1s2, এখানে আরেকটা কথা দেখো যে s কক্ষপথে দুটার বেশি কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না, সেটা আমরা আগেও জেনে এসেছি। পি কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 6টা থাকবে, এর বেশি থাকবে না, যদি বেশি হয়ে যায় পরবর্তী কক্ষপথে চলে যাবে। ঠিক একই রকমভাবে কার্বনের ক্ষেত্রে আমরা দেখছি 1s2, তাহলে 2s2 2p কত হবে দেখো 4, কার্বনের হচ্ছে 6 কিন্তু 4টা ভজে গেছে ইলেকট্রন, আর কটা বাকি রয়েছে আর 4টা আছে। দেখো কার্বনের হচ্ছে পারমাণবিক যে ক্রমাঙ্ক তা হচ্ছে 4, তাহলে কটা ইলেকট্রন আর বাকি আছে 1s-এ দুটো আর 2s-এ দুটো, তার দুটো আছে, তাহলে 2p-তে দুটো ইলেকট্রন থাকবে। এরপর নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p 3 হবে। ক্লিয়ার? অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p 4 হবে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p 5। একই রকমভাবে নিয়নের ক্ষেত্রে 1s2 2s2 2p 6 হয়ে গেল। দেখো এখানে 2p কক্ষপথ সম্পূর্ণভাবে কি ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? এবারে দেখো এই যে ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম এইগুলো আমরা পরবর্তীকালে যে দেখব যে এদের ঘর সংখ্যা হিসেবে কিভাবে লিখব সেটা দেখো। 1s, এটা যদি 1s কক্ষ হয় তাহলে দুটো ইলেকট্রন, এটা হচ্ছে 1s হলে এখানে একটা ইলেকট্রন হবে। এইটার ক্ষেত্রে কি হবে 1s-এ দুটো, এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 1s-এ দুটো আর 2s-এ হচ্ছে কি 2s-এ হয়ে যাচ্ছে একটি। একই রকমভাবে এখানে 1s-এ দুটি 2s-ও দুটি হয়ে গেল। ঠিক একই রকমভাবে এদের ক্ষেত্রেও দেখতে পারি আমরা দুটো 1s 2s ফিল আপ হয়ে গেছে। এবারে পিতে হচ্ছে 3টে কক্ষ থাকবে, তার মধ্যে একটিতে একটা ইলেকট্রন, একই রকমভাবে এটারও হবে। এগুলো সোজা জিনিস, কোনো সমস্যা নেই, একটু প্র্যাকটিস করলেই কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। আর কিন্তু এগুলো করতেও কিন্তু খুব ভালো লাগে, সুন্দর রেখাচিত্রের দ্বারা করে যাচ্ছে, তাই না?
এগুলো সব করে ফিল আপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? এটা তাহলে কি 2p। তাহলে এইভাবে আমরা কিন্তু সমস্ত যে মৌল আছে, বিশেষ করে 1 থেকে আমরা 30 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে রাখবো। তাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো ভালো করে আমাদের করে রাখতে হবে। তাদের মধ্যে কতগুলো এক্সেপশনাল কেস আছে যেগুলো তোমাদের আমি একটু বলে দিচ্ছি, কেমন? সোডিয়ামের কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। সোডিয়ামের 11 পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে কি হবে 1s2 2s2 2p6, ঠিক আছে? এটা কি এই যে স্ট্রাকচারটা এলো, এটা কিন্তু নিয়নের স্ট্রাকচার। কার স্ট্রাকচার? নিয়নের। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তার স্ট্রাকচার পেলো, তাদের ইলেকট্রন বিন্যাসটা পেলো, তাই না? এরপর যে ইলেকট্রনটা আসবে, একটা কিন্তু অতিরিক্ত ইলেকট্রন আছে, সেটা কোথায় আসবে? সেটা তখন আসবে 3s-এ, 3s কক্ষ, তাতে আসবে। তাহলে এদের যে আমরা ইলেকট্রন যে বিন্যাস সোডিয়ামের, তা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি। দেখো এই পুরোটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে নিয়নের চিহ্নটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব, তারপর 3s1 লিখতে পারি। একই রকমভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয় 12, তার পারমাণবিক ক্রমাঙ্ক, তাদের ইলেকট্রন বিন্যাস কী হবে 1s2 2s2 2p6 3s2, তাই তো? তাহলে এইটা কি নিয়নের যে ইলেকট্রন বিন্যাস, সেটা দেওয়ার জন্য 3s2 এভাবে লিখতে পারি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও আমরা লিখতে পারি, অ্যালুমিনিয়ামের 13, তাহলে কি লিখব? নিয়নের স্ট্রাকচার বা ইলেকট্রন বিন্যাস 3s2, তারপর কি আসবে 3s, তারপর 3p1, এইভাবে। যদি আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখি 15, তাহলে কি হবে ভেতরে 10, জিনিসটা বুঝতে পারছো না, আরেকবার করে দিই। দেখো 1s2 2s2 2p6, এই হচ্ছে কি 10টা হয়ে গেল। এরপর কি আসবে 3s2, তারপর কি আসবে 3p, ঠিক আছে? এখানে দেখো 10 আর 2 12, এখনও 3টে আছে, 12 আর এখানে 3, তাহলে আমরা এটাকে পুনরায় লিখতে পারি নিয়নের ইলেকট্রন বিন্যাস 3s2 3p3, ঠিক আছে? এই জিনিসটাও তোমরা প্র্যাকটিস করে রাখবে, কারণ আমরা যখন গ্রুপগুলো পড়ব, ঠিক আছে, গ্রুপ বিভাজন বা পিরিয়ডিক টেবিল, সেই ক্ষেত্রে এদের ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে লিখব। কারণ বারবার 1s 2s 2s এরকম বড়ো করে না লিখে আমরা যে নিষ্ক্রিয় গ্যাসের পর ওই মৌলটি থাকবে বা নিষ্ক্রিয় গ্যাস কাছাকাছি থাকলে সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দিয়ে তারপরে যেটা অতিরিক্ত থাকবে সেটা আমরা লিখে দেব, কেমন? এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা মৌল, যেমন হচ্ছে ক্রোমিয়াম আর যে কপার, এদের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখব, কারণ এই দুটো ইলেকট্রন বিন্যাস একটু হচ্ছে অন্য রকমের। ঠিক, সংখ্যাটা হচ্ছে 24, তাহলে 1s2 2s2 2p6, এই পর্যন্ত কত হলো 10 হয়ে গেল, ঠিক আছে? তারপর কি আসবে 3s2 3p6, এই পর্যন্ত কত হলো 8, তাহলে টোটাল কটা হলো 18। এবারে আর কটা বাকি আছে আমাদের? আর বাকি আছে 6টি। এরপর দেখো 3s 3p, এরপর কিন্তু আমাদের আসবে 4s, ঠিক আছে, 4s2, ঠিক আছে? তারপর আসবে 3d, 3dতে কটা যাবে? 3dতে যাবে কটা? দেখো এখানে 18 আর 2, এখানে বাকি রয়েছে কত? টোটাল হচ্ছে 18 আর 6 বাকি আছে, তাহলে এখানে 4 যাবে। আমরা স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস সেটা করলাম, 4 যাবে, তাহলে এখান থেকে কত হচ্ছে 6, টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত 18 প্লাস 6, তাহলে হচ্ছে কি 24, এইটা হবে। কিন্তু এইখানে একটু প্রবলেম আছে, অর্থাৎ এইখানে এই রকম ইলেকট্রন বিন্যাস হবে না। কেন হবে না সেই জিনিসটা দেখো। দেখো এইখানে যখন বাকি যে 6টা ইলেকট্রন আছে, প্রথমেই কি 4s-এ প্রবেশ করেছে, তারপর 3d-তে গিয়েছে। তো এখানে যে 3d কক্ষ, 3d-তে 4, ঠিক আছে, এদের যদি আমরা এই 5টা যে উপকক্ষ আছে সেই 5টা উপকক্ষে একটি করে ইলেকট্রন দিলাম, তাহলে 4টা হচ্ছে 3d-তে। এবারে দেখো এইটা কিন্তু এই যে 3d যে 4, 4টা ইলেকট্রন আছে, ফলে
আর একটা যদি ইলেকট্রন দিয়ে এখানে, তাহলে সেটা কি হবে, হাফ ফিল হয়ে যাবে। আর হাফ ফিল মানে বলতে চাইছি যে 5টা যে উপকক্ষ আছে সেই উপকক্ষে 5টা যদি একটা একটা করে ইলেকট্রন থাকে সেটাকে আমরা হাফ ফিল বলবো। ঠিক আছে, যদি হাফ ফিল্ড হয় বা কোনো ক্ষেত্রে যদি এইভাবে যেরকম ফুল ফিল হয়, মানে সব কটায় হচ্ছে দুটো দুটো করে, এটা কি ফুল, কি হবে, এটাও স্টেবিল হবে, যেটা হাফ ফিল হয়েছে সেটাও স্টেবিল, আর হচ্ছে যেটা হাফ ফুল ফিল হয়েছে সেটাও স্টেবিল। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো কক্ষক যদি হাফ ফিল বা ফিল সম্পূর্ণভাবে পূর্ণ বা অর্ধেকভাবে পূর্ণ যদি হয় তাদের স্টেবিলিটিটা অনেকটাই বেশি অন্যান্য ইলেকট্রন বিন্যাসের থেকে। তাই আমরা এখানে কি করব, এটা সংশোধন করে লিখতে পারি আবার 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি হয়ে যাবে 4s1 3d5। ঠিক আছে, এবারে আমরা এদের শক্তি অনুসারে, শক্তি স্তর অনুসারে সবকটাকে সাজিয়ে দিলাম। তো এদের সাজানোর পর আমরা কি করব, এদের যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাকে সমান রেখে আরেকবার সাজাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d। দেখো 3s 3p 3d এমনি কোয়ান্টাম সংখ্যা অনুসারে আমি সাজিয়ে রাখছি আর কি, 5 4s1। ঠিক আছে, এটা দেখবে তোমাদের বইয়ে আছে, কিন্তু ডাইরেক্ট যদি তুমি এটা করতে যাও সেই ক্ষেত্রে ইলেকট্রনের ফিল আপটা কিন্তু তোমাদের ডিস্টার্ব হতে পারে। যার জন্য আমি কি করেছি, প্রথমেই ভুলটাই আমরা করলাম, কিভাবে পরস্পর যে সর্বনিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে কিভাবে যাব তাদের ইলেকট্রন ফিল আপ করে সেইভাবে করলাম। তারপর দেখলাম যে এখানে ডি কক্ষে হাফ ফিল হয়ে যাচ্ছে, একটা অভাব ছিল, সেই অভাবটা পূরণ করছে এই 4s-এর ইলেকট্রন একটা দিয়ে সে সেটা ফিল আপ করে দিল হাফ ফিল। তাহলে হাফ ফিল হয়ে যাওয়ার জন্য স্টেবিলিটিটা অনেকটা বেড়ে গেল ইলেকট্রন বিন্যাসে, এইটা করলাম। তারপর এটাকে আমরা সাজানোর জন্য এটা করলাম, তোমরা বইয়ে এটাই দেখবে, কিন্তু তোমরা পুরোটাই ঠিকঠাক করে স্টেপ ওয়াইজ করবে, তাতে তোমাদের ভুল ত্রুটি কম থাকবে। একই রকমভাবে যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি, কপারের হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 29, যার ইলেকট্রন সংখ্যা 29টি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমরা ঠিক একই রকমভাবে করছি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে যে 4s2 3d। দেখো এখানে কত হলো, এই পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত 18। এটা কিন্তু মনে মনে, এটা কিন্তু তোমরা ওই পরীক্ষার খাতায় লাইন টেনে 18 লিখবে না, এটা নিজেদের মনে মনে জিনিসটাকে ভেবে নাও যে 18টি হয়েছে। তারপর দেখো কটা বাকি আছে, এখনও বাকি আছে এই 2 নিয়ে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে টোটাল 20 হয়ে গেল, এখনও কিন্তু 9টা বাকি আছে, 9টা বাকি আছে। তাহলে বাকি 9টা কোথায় অবস্থান করবে, ধর ডি ব্লক দিয়ে অবস্থান করবে, অর্থাৎ ডি যে কক্ষ আছে সেই কক্ষে 9টা ইলেকট্রন অবস্থান করবে। ঠিক আছে, তো ডি কক্ষে আমরা সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে তা আমরা জেনেছি, তাই এখানে 9টা রয়ে গেল। ঠিক আছে, এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো ডি যে কক্ষ, সেই ডি কক্ষে কিন্তু ইলেকট্রনের যে বিন্যাসটা ঠিক এই রকম অবস্থায় হয়ে আছে, 1 2 3 4 5 এই রকম অবস্থায় হয়ে আছে। 9টা আছে, তাহলে 9টা বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো আর একটা ইলেকট্রন যদি এখানে দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে, সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে, আর সম্পূর্ণ পূর্ণ হয়ে গেলে তার ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্বটা অনেকটা বেড়ে যাবে। তাই এখানে 4s কক্ষ থেকে একটা ইলেকট্রন ওই ডি কক্ষে চলে যাবে, আর এখান থেকে 1 মাইনাস হয়ে এখানে 1 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এবারে আমরা কোয়ান্টাম সংখ্যা অনুসারে তাদের সাজিয়ে দিচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এইটাই হচ্ছে আমাদের ক্রোমিয়ার কপারের ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এইভাবে তোমরা সব কটাই করে রাখবে, কেমন? এবারে আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস
কিভাবে হবে সেইটা আমরা আলোচনা করছি। বেশি উদাহরণ দেবো না, দুটো উদাহরণ দিচ্ছি, কারণ ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে। দুটো উদাহরণে তোমরা বুঝে নাও, আর বাকিটা তোমরা হচ্ছে তোমাদের যা বই আছে সেই বই থেকে প্র্যাকটিসটা করবে। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো, সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা করেছি, এটা আমরা কিছুক্ষণ আগে করে এলাম, ঠিক সেইভাবে করেছি। এবারে বহিস্তম কক্ষপথ বলতে দেখো এই দুটো কক্ষপথের কথা বলা হয়েছে, 2p আর 3s। এবারে দেখো, যখন কোনো একটা মৌলের পজিটিভ হয়, পজিটিভ বলতে এখানে একটা ইলেকট্রন সংখ্যা কম আছে, একটা প্রোটন সংখ্যা বেশি আছে, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রন সংখ্যা, যখন একটা ইলেকট্রন ওই পরমাণু থেকে বেরিয়ে যাবে তখন সেটা পজিটিভ হবে। তো একটা যে ইলেকট্রন যে সোডিয়ামের ক্ষেত্রে যখন বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা কীরূপ হবে। দেখো, যখন ইলেকট্রনগুলো বর্জন হবে তখন কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন অর্থাৎ বহিস্তম যে কক্ষপথ, সেই কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বর্জন হতে থাকবে, ঠিক আছে। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 1s2 2s2 2p6, ঠিক আছে। এই 1s2 2s2 2p6। তারপর দেখো 3s যে একটা ইলেকট্রন ছিল সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে একটা ইলেকট্রন, এই 3s থেকে একটা ইলেকট্রন কি হবে, চলে যাবে। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে দাঁড়াবে, দেখো এই রকম। এখানে তোমরা 2sটাও করে দেবে, কেমন। এটা শূন্য হয়ে গেল, তাই না। ব্যাস, এই ইলেকট্রন বিন্যাস। দেখো, এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু কার মতো দেখতে বলো তো, ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। এটা কার ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এইভাবে করতে পারলাম। এরপর যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে ধরি, ঠিক আছে, ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আমরা দেখে এসেছিলাম 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আসবে কি 3d 5 4s1। এবারে ক্রোমিয়াম +3 হচ্ছে, ঠিক আছে। ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস তা আমরা লিখলাম। এবারে দেখো, যখন ক্রোমিয়াম 3+ হচ্ছে তাদের তিনটে ইলেকট্রন কি হচ্ছে, বর্জন হচ্ছে। কোথা থেকে বর্জন হবে, বহিস্তম যে কক্ষ, সেই সর্ববহিস্তম কক্ষপথ 3d আর 4s থেকেই কিন্তু ইলেকট্রন তিনটি বর্জন হবে। তাহলে আমরা কিভাবে তিনটে ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বিন্যাস করতে পারি, দেখো। তাহলে প্রথমে এইগুলো কি একই রকম থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো, এখানে 3d 5 আর 4s, যেহেতু তিনটে ইলেকট্রন বর্জন হবে, তাহলে এই একটা ইলেকট্রন আর এইখান থেকে দুটো ইলেকট্রন, তাহলে এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3, তাহলে 3d 3 4s 0। এইটাই হচ্ছে ক্রোমিয়াম 3 ইলেকট্রন বিন্যাস, বোঝা গেল। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে এসেছি। নাইট্রোজেনের যে পারমাণবিক যে ক্রমাঙ্ক তা হচ্ছে 7, বা প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 7। সেইভাবে আমরা 1s2 2s2 2p3 করেছি, ঠিক আছে। এই বহিস্তম কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটাও আমরা দেখিয়ে দিলাম। তাহলে 2pতে দুটো থাকবে, আর 2pতে তিনটে থাকবে, 2s এ দুটো থাকবে। এবারে যখন যে 3s n নাইট্রোজেনের তিনটে ইলেকট্রন যদি বহিস্তম কক্ষপথে প্রবেশ করায়, তাহলে কি হবে, -3 হবে। তাহলে n3- হচ্ছে তিনটে ইলেকট্রন কি হচ্ছে, গ্রহণ করছে বহিস্তম কক্ষপথে। তাহলে এই যে বহিস্তম কক্ষপথ, তাতে তিনটে ইলেকট্রন গ্রহণ করবে। সেটা কোথায় গ্রহণ করবে, বহিস্তম কক্ষপথে। তো দেখো, বহিস্তম কক্ষপথ 2s আর 2p আছে, তো এখানে 2s তো ফিলাপি হয়ে আছে, তাহলে তিনটে ইলেকট্রন কোথায় যাবে, দেখো এখানে 2pতে তিনটে ইলেকট্রন ছিল, তো তিনটে ইলেকট্রন আর বাইরে থেকে আসা তিনটে ইলেকট্রন যদি যোগ হয়ে যায় প্রত্যেকটার ক্ষেত্রে, এটা যদি প্লাস হাফে থাকে, এইগুলো কালোগুলো হচ্ছে মাইনাস হাফে আছে, ঠিক আছে। তাহলে পুরো ফিল আপ হয়ে যাবে, আর পুরো ফিল আপ হয়ে গেলে কি হবে, পূর্ণ হয়ে গেলে কোনো কক্ষ, সেটা স্টেবিলিটি অনেকটা বেড়ে যায়। তাহলে এদের ইলেকট্রন বিন্যাসটা কী হয়, 1s2 2s2 2p6। এই ইলেকট্রন বিন্যাসটা কোন ইলেকট্রন বিন্যাসের মতো, এটা কিন্তু নিষ্ক্রিয় যে গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো হয়, ঠিক আছে। তাই এত স্থিতিশীল n-3, ওকে।
এই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাসে যাবতীয় সব কিছু। তো আমাদের পরমাণু মডেলের যে সমস্ত বিষয়গুলো জানার ছিল সবই জেনে গেলাম। তো নেক্সট যে অধ্যায়টি আমাদের হবে পিরিয়ডিক টেবিল, তা নেক্সট ভিডিওতে দেওয়া হবে।